দর্শক, সিনেমার কোনো শুটিং এর দৃশ্য নাই, একেবারে বাস্তব ঘটনা। পুলিশ মসজিদে নামাজ পড়তে কিংবা ইবাদতের জন্য যায়নি, প্রাণ বাঁচাতে পুলিশ আশ্রয় নিয়েছিল মসজিদে। মসজিদের মুসল্লি আর মাদ্রাসার ছাত্রদের বদৌলতে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণে বেঁচে যান ডজন খানেক পুলিশ। সৌভাগ্যক্রমে ওই পুলিশ সদস্যদের গত বছর আগস্টের দুর্ভাগ্য বরণ করতে হয়নি। তবে রক্ষা পায়নি থানা, উপজেলা পরিষদ কার্যালয়, ইউনিয়ন কার্যালয় সহ বহু সরকারি দপ্তর। প্রশ্ন হলো, পুলিশ তো মসজিদে, কিন্তু সেনাবাহিনী কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকিকে যখন বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাঙ্গার বিক্ষুব্ধ জনতা থানা থেকে ইউনো অফিসে বেদম ভাঙচুর চালাচ্ছিল, আগুন ধরিয়ে দিচ্ছিল, তখন পুরো ফরিদপুরের কোথাও দেখা মেলেনি সেনাবাহিনীর। শুধু ফরিদপুরের ভাঙ্গা নয়, কুষ্টিয়ার মন্দিরে প্রতিমা ভাঙচুর, কক্সবাজার স্টেডিয়ামে তাণ্ডব। গত কয়েকদিনে এমন বহু মবের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলের মতোই। মানে ঘটনা শেষ হয়ে গেলে মব সন্ত্রাসীরা বিদায় নিলে সেনাবাহিনীকে দৃশ্যপটে দেখা যায়। ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া সত্ত্বেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমন রিঅ্যাক্টিভ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ডের বাইরে কিছু করে না। তাহলে কি সেনাবাহিনীকে রিঅ্যাক্টিভ কিংবা আরো পরিষ্কার করে বললে বাংলা সিনেমার পুলিশের মতো ভূমিকা পালনেরই কমান্ড দেওয়া হচ্ছে? যদি তাকে মসজিদে আশ্রয় নিতে হয়, তাহলে অধ্যাপক ইউনূসের মহোৎসবে নির্বাচনের সময় কি হবে? তখন কি প্রতিটি ভোট কেন্দ্রের পাশে একটি করে মসজিদ রাখা হবে? নির্বাচনের আগে আদমশুমারি অনুযায়ী জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করা হয়। এবারও তা করা হয়েছে। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকে ৫ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। ৩ দফায় গত ৫ দিন ধরে ভাঙ্গা হয়ে যাওয়া ২টি মহাসড়ক, ২টি রেলপথ ও ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। ১৪ই সেপ্টেম্বর সচিবালয় এসি রুমে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ার দিয়ে দেন, বলেন রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় সহ্য করা হবে না। তিনি আলটিমেটামও দিয়েছিলেন, বলেছিলেন ফরিদপুরের ভাঙ্গা যারা অবরোধ করছে তারা যদি ১৪ই সেপ্টেম্বরের মধ্যে অবরোধ তুলে না নেয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে। স্থানীয় সূত্রগুলো বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ঘোষণার পরই খেপে যায় স্থানীয় মানুষ। ১৫ই সেপ্টেম্বর বিক্ষোভ গড়ায় সহিংসতায়। পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল। সকাল থেকে লোকজন মহাসড়কে জড়ো হচ্ছিল। ফরিদপুরের বাস স্ট্যান্ড এলাকায় দুপুর ১২:৩০টার দিকে হঠাৎ করে মহাসড়কে নেমে আসেন হাজার হাজার জনতা। মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দেওয়া হয়। ২টি মহাসড়কে অন্তত ৬টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। এতে বন্ধ হয়ে যায় সব রুটের যান চলাচল, আটকে পড়ে অসংখ্য যানবাহন। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের। শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ অব্যাহত রাখেন। এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের সঙ্গে বেলা ১টার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায়। এ সময় পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল। হঠাৎ দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা। এ সময় ১০ থেকে ১২ জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। উত্তেজিত জনতার ইট পাটকেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা। হামলাকারীরা মসজিদে ঢিল ছুঁড়ে এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন। এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যায়। থানায় থাকা গাড়ি ও থানা ভবনে ভাঙচুর করে। ভিতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা। বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানতে পেরেছি, এ সময় থানার পুলিশরা নীরব দর্শকের মতো শুধু ভাঙ্গা ভাঙ্গি দেখেছে। পুলিশের একটি সূত্র বলছে, প্রাণ ভয়ে পুলিশ এ সময় সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। থানা ভাঙ্গা শেষ হলে বিক্ষোভকারীরা যায় উপজেলা পরিষদ কার্যালয়। উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। উপজেলা পরিষদের কার্যালয়ের যতগুলো রুম খোলা ছিল সব কটি রুমে গিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ কিংবা সরকারি কর্মকর্তাদের এ সময় চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। তাণ্ডব থেকে বরাবরের মতো বাদ পড়েনি সাংবাদিকরাও। উপজেলা পরিষদের সহিংস ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় মাই টিভির সাংবাদিক সরার হোসেনকে কুপিয়ে জখম করা হয়। যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান সহ আরো কয়েকজন সাংবাদিকও এই সময় আহত হন।
দর্শক, গত 13 মাসে পুলিশের উপর হামলাকে একটি স্বাভাবিক ঘটনার মতো দাঁড় করিয়েছে অধ্যাপক ইউনূসের সরকার। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী অতীতের যে কোনো সময়ের চেয়ে পুলিশের উপর হামলা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে কয়েক গুণ। চলতি বছর আগস্ট মাসে পুলিশের উপর বড় ধরনের হামলা হয়েছে 51টি, তার আগে জুলাই মাসে 39টি আর জুন মাসে 44টি। পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, পুলিশের উপর হামলার ঘটনাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই এখন মামলা করা যায় না, ফলে আসামি ধরা তো দূরের কথা, তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াতে হয়। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে একের পর এক থানা ভাঙচুর ও পুলিশ সদস্যরা আক্রান্ত হতে শুরু করে। সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল পুলিশি কার্যক্রম। লুট করা হয়েছিল থানার অস্ত্রগুলো, যার মধ্যে এখনো 1350 অস্ত্র উদ্ধারই করা যায়নি। এরপর গত 13 মাসে পুলিশ নির্বিচারে মব সন্ত্রাসের শিকার হয়েছে। আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়া থেকে শুরু করে মারধরের শিকার, এমনকি থানা ভাঙচুর, ঘেরা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটছে। সূত্রগুলো বলছে, এসব করছে হয় সরকার সমর্থকরা, না হয় রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা। গত জুনে চট্টগ্রাম বন্দর এলাকায় একজন সাব ইন্সপেক্টর প্রাণে বেঁচে যাওয়ার পর মাঠ পর্যায়ে পুলিশের পক্ষ থেকে সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সরকার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে অনেকটা জামাই আদর করে থাকে। একদিন আগে কক্সবাজার স্টেডিয়াম ভাঙার সময় পুলিশ কোনো লাঠিচার্জ করেনি, কিন্তু মবকারীরা পুলিশের উপরে হামলা চালিয়েছে। সামনে দুর্গাপূজা, তার আগে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মন্দিরের 2টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই সময় তারা মন্দিরে লাগানো আইপি ক্যামেরা ও মেমোরি কার্ডও খুলে নিয়ে গেছে। উপজেলার স্বরূপদা পালপাড়ার সেই রক্ষা কালী মন্দিরে রোববার রাতে এই ঘটনা ঘটে। দর্শক, পুলিশকে গ্রাম পুলিশের চেয়ে খারাপ বানিয়ে রাখার এই পুলিশের মনোবল ভেঙে গেছে, অথচ বিরোধী পক্ষকে গ্রেপ্তার ও নির্যাতনের ক্ষেত্রে পুলিশের মনোবলের কোনো সমস্যা সরকার দেখছে না। পুলিশ সরকার সমর্থিত মব সন্ত্রাসীদের ধরতে গেলেই সরকারের যত সমস্যা। প্রশ্ন হলো, পুলিশ যখন প্রাণ বাঁচাতে পালাচ্ছিল তখন সেনাবাহিনী কি করছিল? সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, তারা তো মব দমন করতে পারে, আর একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ড বা নির্দেশ ছাড়া কিছুই করে না। কক্সবাজার কিংবা ফরিদপুরের ভাঙ্গা যখন ভাঙচুর আর আগুনে সরকারি অফিসগুলো জ্বলছিল, তখন সেনাবাহিনী কোথায় ছিল? সূত্রগুলো বলছে, সরকার সমর্থিত মব বাহিনীর প্রতি সরকারের যে দয়ালু ভাব, তাতে সেনাবাহিনী মব সন্ত্রাস ঠেকানোর চেয়ে দূরে থাকাই শ্রেয় মনে করছে। সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, কিন্তু সেনা সদর থেকে তাতে আপত্তি জানানো হয়েছে। গোপালগঞ্জে সরকারের নির্দেশ মতো কাজ করতে গিয়ে মানুষ মেরে ফেললেও তাতে সরকার খুশি ছিল, কিন্তু জাতীয় পার্টির অফিসে মবকারীদের উপর লাঠিচার্জ করেছিল সেনাবাহিনী, তাতে সরকার বেজায় চটেছে। এমনকি সরকার বিচার করার হুমকিও দিয়েছিল। দর্শক, একদিন আগে অধ্যাপক ইউনূস মধ্য ফেব্রুয়ারিতে মহোৎসবে নির্বাচনের খোয়াব দেখিয়েছেন। আলাদিনের ত্রাগের দৈত্য এসে নির্বাচন করে দিয়ে যাবেন, তেমনটাই ভাবেন অধ্যাপক ইউনূস। দর্শক, একটা আসনের সীমানা নিয়ে মহাসড়ক অচল হয়ে পড়ে, পুলিশকে প্রাণে বাঁচতে মসজিদে আশ্রয় নিতে হয়। সংসদ নির্বাচনের দিন 300 আসনে যদি এর ছিটে ফোটা ঘটনাও একযোগে ঘটে, তাহলে অধ্যাপক ইউনূসের কতগুলো দৈত্য লাগবে ভাবা যায়? এমন পুলিশ, এমন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশকে কোন নরকের দিকে ঠেলে দিচ্ছেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। মানে এগুলোতে আমি প্রার্থী যেমন আওয়ামী লীগের আছে শক্তিশালী, তেমনি ডামি প্রার্থীও আছে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী। এই হেন ফরিদপুর 4, ফরিদপুর 2 আসনের এই পুনর্বিন্যাস নিয়ে বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আন্দোলন হবার এখন কথা ছিল, কারণ তারাই আগামী নির্বাচনে অংশ নেবেন, তারাই ঠিক করবেন আসন পুনর্বিন্যাস নিয়ে তাদের কি মতামত, পক্ষে কোন দল, বিপক্ষে কোন দল। কি বিস্ময়কর, কোনো নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঢোকার প্রবেশ মুখ ভাঙ্গা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফরিদপুরের 2 নির্বাচনী আসনের পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলায় গত 3 দিন ধরে 13 সেপ্টেম্বর ঘোষিত হয়েছে 14, 15, 16 মানে আগামীকাল পর্যন্ত রেলপথ, মহাসড়ক অবরোধ করে রাখছে বিক্ষুব্ধ জনতা। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন কিছুতেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না। সোমবার রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ভাঙ্গা। শিরোনাম দেখছি প্রথম আলোতে, বিবিসি বাংলায়, এবং প্রথম আলো লিখছে, ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ। সেখানে বলা হচ্ছে, বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে বিক্ষোভকারীরা তাদের মুঠোফোন কেড়ে নিয়েছেন, এবং এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য পায়নি প্রথম আলো। প্রথম আলো লিখছে, আজ ছিল লং মার্চ টু ভাঙ্গা কর্মসূচি। মানে মনে হচ্ছে একেবারে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের আদলেই আন্দোলন চলছে। লং মার্চ টু ভাঙ্গা কর্মসূচি গৃহীত হলো এই 3 দিনের রেলপথ, মহাসড়ক পথ এই কর্মসূচির মধ্যেই কিন্তু। এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচির অধীনে ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের সোয়াদি এলাকা থেকে শুরু হওয়া মিছিল 12টার মধ্যে গোলচত্বর এলাকায় পৌঁছে বিক্ষোভকারীদের হাতে লাঠি ছিল। ভাঙ্গা গোলচত্বর
চত্বর সহ আশেপাশের এলাকা হাজারো মানুষ নিয়ন্ত্রণে নিয়ে নিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন। 10-15 মিনিট পর তারা থানায় চলে যান আর মহাসড়ক অবরোধ চলতে থাকে। 13ই সেপ্টেম্বর মহাসড়ক রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা, বিক্ষুব্ধ জনতা, স্থানীয় অধিবাসী ঘোষণা দিয়েছিল যে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অবরোধ চলবে। সোমবার সকালেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একবার সরিয়ে দিতে পেরেছিল। তখন ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল এই বাসগুলো চলাচল শুরু করেছিল। আবার 11টার মধ্যে বিক্ষোভকারীরা, শত শত হাজার হাজার বিক্ষোভকারীরা এই মহাসড়কগুলো দখল নেন। তারা মহাসড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এছাড়া কাফনের কাপড় পরে অনেকে মহাসড়কে শুয়ে থাকেন। এসব কথা পড়ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। দেখুন, বিবিসি বাংলা লিখছে যে ঢাকা, বরিশাল, ঢাকা, খুলনা মহাসড়কের 2 স্থানে শত শত মানুষের বিক্ষোভের ফলে ঢাকা সহ অন্তত 20টি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে। পদ্মা সেতু আসলে এক জাদুকরী যোগাযোগ ব্যবস্থার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য। মানে ঢাকা থেকে বাংলাদেশের বাকি উন্নয়নের সঙ্গে একরকমের বিচ্ছিন্ন জীবনযাপন করা এই জেলাগুলোর মানুষ এখন কয়েক ঘন্টায় ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়েছে। ঢাকা বরিশালের লঞ্চ সার্ভিসের ব্যবসা লাটে উঠেছে। এই অবস্থায় এই গুরুত্বপূর্ণ জায়গাটি, প্রবেশ মুখটি তে মহাসড়কগুলো অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। আপনারা জানেন, আমি বরাবর বলি, বিক্ষুব্ধ জনতা, স্থানীয় জনতা, ছাত্র জনতা, সাধারণ শিক্ষার্থী, এই কথাগুলো আমি একেবারে বিশ্বাস করি না। বিক্ষোভ আয়োজনে, বিক্ষোভ চালিয়ে যেতে এবং এই বিক্ষোভ সংগঠন করে এতটা মানে নানা জায়গায় মানে কোনো রকম নিয়ন্ত্রণে না আসবার যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক শক্তি থাকতেই হবে। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চল, আওয়ামী লীগের ঐতিহাসিকভাবে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই ফরিদপুর 4, ফরিদপুর 2 আসন, যেই 2 আসনের নির্বাচনী আসন পুনর্বিন্যাস নিয়ে এই বিক্ষোভ, সেই আসন নিয়ে বিএনপি জামায়াতের যেই নেতারা এখান থেকে নির্বাচন করবেন ভাবছেন, তারা কেন কোনো বক্তব্য রাখছেন না? তারা এই আন্দোলনের কোন পক্ষে অবস্থান নিচ্ছেন সেগুলো বিষয়ে কোনো খবর গত কয়েকদিন যাবত যে বেরিয়ে আসছে না সংবাদ মাধ্যমে, তা থেকে সন্দেহ আরো গাঢ় হচ্ছে যে এই বিক্ষুব্ধ জনতা আসলে ভাঙার মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চলকে আওয়ামী লীগের দখলে নিয়ে আসতে চাইছে কিনা, কিংবা সেখানে আবার একটা শক্তি প্রদর্শন করতে চাইছে কিনা। যে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম, গোয়েন্দা সূত্রগুলো বলছে যে সেপ্টেম্বরে ঢাকা অ্যাটাক হবে, সেপ্টেম্বরে ঢাকা দখলে নেবে শেখ হাসিনার দল, তখন কি শেখ হাসিনার দল আসলে শেখ হাসিনার ঐতিহাসিক ঘাঁটি, তার দলের ঐতিহাসিক যে জনপ্রিয় এলাকাগুলো, সেগুলোতেই তাদের প্রভাব একরকমের প্রদর্শন করতে চাইছে কিনা? দেখুন, এই আন্দোলনের শুরু হয় মূলত দুটো যে ঘটনা থেকে। সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে ফরিদপুর 4 মানে ভাঙা সদরপুর ও চরভদ্রাসন সংসদীয় আসনের অধীন ভাঙা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনে জুড়ে দেওয়া হবে। এর প্রতিবাদে প্রথম মানববন্ধনে নেমে আসে ভাঙার 2 ইউনিয়নের, মানে ওই যে 2 ইউনিয়নকে কেটে ফরিদপুর 2-এ দেওয়া হবে, সেই 2 ইউনিয়নের স্থানীয়রা মিছিল করেন, মানববন্ধন করেন শনিবার। এবং দেখুন তাদের সংগঠনগুলোর নাম, তারা যে সংগঠনের ব্যানারে তারা প্রথম এই প্রতিবাদ জানান, তারা হচ্ছে শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ, ভাঙা মানব কল্যাণ ফাউন্ডেশন, অঙ্গীকার 92 নামক 3টি স্বেচ্ছাসেবী সংগঠন। মানে এই সংগঠনগুলোর নাম করে লং মার্চ টু ভাঙা কর্মসূচি যেমন আমাকে 2024-এর জুলাই আগস্ট আন্দোলন মনে করালো, যেমন ওই যে স্থানীয়রা সকলে লাঠি নিয়ে এসেছেন, পুলিশকে ধাওয়া দিয়েছেন, সেগুলো করে যেমন মনে হলো হাজার হাজার জনতাকে পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না, মহাসড়ক অবরোধেই থাকছে কয়েকদিন ধরে, সেগুলো করে যেমন মনে হলো। এই যে 3টি সংগঠনের নাম, সেগুলো পড়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গেল। মানে এই সংগঠনগুলোর পেছনে রাজনৈতিক শক্তি কে, এটা তো জানা অত্যন্ত জরুরি। মানে না হলে হঠাৎ ভাঙার ইউনিয়নে শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ কিংবা মানব কল্যাণ ফাউন্ডেশন আর অঙ্গীকার 92 এত বড় আন্দোলন সংগঠিত করে ফেললো, এবং এরা মানববন্ধন মিছিল করে প্রথম কিন্তু কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলে যে তারা কিছুতেই এই ফরিদপুর 4 আর ফরিদপুর 2 আসনের আসন পুনর্বিন্যাস মেনে নেবে না। দেখেন, ফরিদপুর 2 আসন হচ্ছে সৈয়দা সাজেদা চৌধুরীর আসন। মাঝখানে দুবার 96-এ, 2001-এ শামা ওবায়দের বাবা বিএনপির মন্ত্রী KM ওবায়দুর রহমান জয় পেলেও বরাবর এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, এবং সৈয়দা সাজেদা চৌধুরী জিতে এসেছেন। তার মৃত্যুর পরে তার ছেলে ওই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করছিলেন। আর ফরিদপুর 4 আসনটি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি স্বতন্ত্র প্রার্থী
নিক্সন চৌধুরীর, মানে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পদে দাঁড়াতে থাকলেন এবং আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহর মতো ব্যাপক প্রভাবশালী নেতার সঙ্গে তার একটা মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এবং লড়াইয়ের জায়গা, মানে কে পাবেন এই আসন, সেই লড়াইয়ের জায়গায় পরিণত হলো এই ফরিদপুর 4 আসন। তার মানে এগুলোতে আমি প্রার্থী যেমন আওয়ামী লীগের আছে শক্তিশালী, তেমনি ডামি প্রার্থীও আছে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী। এই হেন ফরিদপুর 4, ফরিদপুর 2 আসনের এই পুনর্বিন্যাস নিয়ে বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আন্দোলন হবার এখন কথা ছিল, কারণ তারাই আগামী নির্বাচনে অংশ নেবেন, তারাই ঠিক করবেন আসন পুনর্বিন্যাস নিয়ে তাদের কি মতামত, পক্ষে কোন দল বিপক্ষে কোন দল। কি বিস্ময়কর, কোন নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া যাচ্ছে না। মনে করে দেখুন আসন পুনর্বিন্যাস কত বড় ব্যাপার। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আসন পুনর্বিন্যাস নিয়ে রুমিন ফারহানাকে ধাক্কা দিল কে জানি নির্বাচন কমিশনে। রুমিন ফারহানা তেলে বেগুনে জ্বলে উঠলেন সংবাদ মাধ্যমের সামনে। এরপর কদিন ধরে জাতীয় নাগরিক পার্টি, বিএনপির আরেক পক্ষ, রুমিন ফারহানা, এদের সকলের মধ্যে বাদানুবাদ বিতর্কে আমরা বুঝলাম যে আসন পুনর্বিন্যাস যারা নির্বাচনে অংশ নেবেন তাদের জন্য কত বড় বিষয়। কিন্তু এই ভাঙ্গার ঘটনায়, এই পুরো আন্দোলন, এই বিক্ষোভ, এই ভাঙ্গাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পুরো বিষয়টি ঘটে যাচ্ছে, কিন্তু বিএনপি জামায়াতে ইসলামী সামনে আসছে না। আরো আগ্রহ উদ্দীপক, কৌতূহল উদ্দীপক কথা, মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে সরকার জানিয়েছে, পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভাঙার অবরোধ তুলে নিতে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা সময় বেঁধে দিয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সময় বেঁধে দেওয়ার সেই বক্তব্যে ক্ষুব্ধ জনতা ভাঙার হাজার হাজার বিক্ষোভকারী কর্ণপাতই করে নাই, তারা মহাসড়ক অবরোধ বজায় রেখেছে। এই অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সড়ক অবরোধ কর্মসূচি অবৈধ। সে কারণে রোববার ভাঙা থানার উপপরিদর্শক এসআই হাবিবুর রহমান বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন দ্রুত বিচার আইনে এবং মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন পুনর্বিন্যাস কমিটির প্রধান সমন্বয়কারী মম সিদ্দিককে। এবং তখন তারা জানাচ্ছেন যে গত শনিবার রাতেই পুলিশের গোয়েন্দা শাখা এই ইউপি চেয়ারম্যান মম সিদ্দিককে আটক করে। খবর খুঁজতে খুঁজতে দেখা যায় যে মম সিদ্দিক মানে বোঝেন আওয়ামী লীগ আমলের ইউপি চেয়ারম্যান, তার মানে তিনি আওয়ামী লীগের দোসর, না হলে তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। এহেন মম সিদ্দিক ভাঙ্গায় একেবারে প্রকাশ্যে সে সংবাদ সম্মেলন করে যখন ভাঙ্গায় 3 দিন ধরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন, এসে উপস্থিত হন স্থানীয় বিএনপি জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ। আমি ওই খবরটি আপনাদের পড়ে শোনাই। সেখানে দেখেন বলা হচ্ছে যে এই কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদ ভবনের সংবাদ সম্মেলন করে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম সিদ্দিক। মানে এই এলাকায়, মানে ভাঙ্গা এলাকায় দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের ঘাঁটিতে আওয়ামী লীগের চেয়ারম্যানরা বহাল তবিয়তে অফিস করছেন, সেখানে সংবাদ সম্মেলন ডাকছেন। এবং সেই খবরটিতে আমি পড়ছি যে এই সংবাদ সম্মেলনে এই যে 3 দিনের মহাসড়ক রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মম সিদ্দিক ছাড়া উপস্থিত ছিলেন উপজেলার হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া, তার মানে আর খন্দকার ইকবাল হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, পৌর বিএনপি সদস্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি আতিয়ার রহমান, খেলাফত মজলিসের মুফতি জামির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ অনেকে উপস্থিত ছিলেন। দেখুন জামায়াতে ইসলামীর যেই নেতার কথা পড়লাম, জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন, তিনি কিন্তু জামায়াত থেকে এই আসনে নির্বাচন করবেন বলে আবার যুগান্তরে খবর দেখছি। দেখেন তার মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলে রাজনৈতিক কর্মসূচি দিতে হলে, রাজনীতি করতে হলে, তার মানে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্ব মেনে নিয়েই সেটা করতে হচ্ছে। যে কারণে আওয়ামী লীগ নেতা মম সিদ্দিকের ডাকে এই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে যে বিক্ষুব্ধ জনতার, স্থানীয় জনতার যে সংবাদ সম্মেলন আয়োজন করলেন এই আলগী ইউনিয়নের চেয়ারম্যান, সেখানে গিয়ে উপস্থিত হলেন স্থানীয় বিএনপির নেতারা, এমনকি উপজেলার জামায়াতে ইসলামীর আমির পর্যন্ত। তার মানে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত প্রভাব এড়িয়ে বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যে রাজনীতি করা যাবে না, সেটা কি এক রকমের বিএনপি জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল বুঝে নিয়ে, মেনে নিয়ে, তারপরেই সেই রাজনৈতিক পরিসর গড়ে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন? মানে কি করে সম্ভব যে 1 বছরের বেশি সময় পর ভাঙ্গায় এমন প্রবল প্রতাপে 3 দিন ধরে মহাসড়ক, রাজপথ, রেলপথ অবরোধ করে রাখছেন একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার আহ্বানে স্থানীয় জনতাকে এর প্রতিবাদে ডাক দিয়ে। এবং এখন যখন পুলিশ বলছেন যে শনিবার থেকে ওই ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে ফেলেছে, তারপরেও আন্দোলন চলছে, তখন বুঝতে বাকি থাকে না যে ভাঙ্গা দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের এই শক্ত ঘাঁটি পদ্মার ওই পার খুব ভোগাবে অন্তর্বর্তীকালীন সরকারকে।